স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। অস্থির রাজনীতির পাকে আবার বাংলাদেশ। সপ্তাহ জুড়ে এই ঘটনার ঘনঘটা। রোববার ছিল অবরোধ, মঙ্গলবার হরতাল। এর মাঝে বিশ্বজিতের নৃশংস হত্যাকাণ্ডে ক্ষুব্ধ দেশের মানুষ। আর প্রথম রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন বিচারপতি নিজামুল হক নাসিম। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার আবারও হরতাল ডেকেছে 18 দলীয় জোট। আর বিরোধী দলের কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্যেই মাঠে নেমেছে সরকারি দল। জীবনের তাল খোয়া গেলেও হিংসা আর ধ্বংসের মেলবন্ধনে এগিয়ে চলছে রাজনীতির সুর ও ছন্দ। রাজনীতি যেন পেছন ফিরে চলছে, সামনের দিকে তাকানোর কোনো ফুরসত নেই। তাই হত্যা, সংঘাত ও সহিংসতার চক্র থেকে বের হতে পারছে না রাজনীতির চাকা। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশের মতামত প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব এম হাফিজউদ্দিন খান, আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রাণগোপাল দত্ত, আছেন FBCC এর সাবেক সভাপতি আব্দুল আল মিন্টু এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব এম সাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের। জনাব এম হাফিজউদ্দিন খান, আপনাকে আমাদের একজন দর্শক আসলে মনিরুল চৌধুরী বাবু উনি বলেছেন যে ভালো দিন আর বেশি দূরে নয়, মানে আজকে আমাদের রাজনীতির ভূতি ভবিষ্যৎ এই শিরোনাম পড়ে। তবে উনি বলেছেন যে ভালো দিন আসতে হলে আমাদের শুধু শক্তিশালী, নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত এবং দেশপ্রেমিক নেতৃত্ব দরকার। তো এইটা আসলে কতটা মানে সম্ভব, আপনি কতটা আশাবাদী? এটা ভালো দিন আর খুব বেশি দূরে নয়, এটা ভালো দিন বেশি দূরে নয় এক সেন্সে এটা অনেকেই বলে থাকে যে মানে খারাপের তো একটা সীমা আছে, তলাতে থেকে তারপরে সাধারণত ওই যে দুনিয়ার সব ব্যাপারে সব ঘটনাতেই একটা শেষ পর্যায়ে যে আবার ভালো দিকে টার্ন নেয়, সেই হিসেবে হয়তো উনি বলেছেন। কিন্তু আমরা যারা অবজার্ভ করছি, দেখছি রাজনীতি, তাতে আমি ব্যক্তিগতভাবে কোনো আশার আলো মানে সামনে আশার আলো দেখতে পাচ্ছি না, অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না। তারপরে কি হবে সেটা জানি না। ডক্টর প্রাণগোপাল দত্ত, আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ড যেটা আমরা টেলিভিশনে দেখেছি, সেটা দেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে বা আমাদের দর্শকদের অনেকের কাছেও মনে হচ্ছে এটা মানবতার এক ধরনের বিপর্যয়। এই ধরনের বিপর্যয়কর একটি মানসিকতা মানুষের মধ্যে কেন গেল? এটা কি ক্ষমতার দম্ভ? এরকম করলে কিছু হয় না, কি কারণে? আপনার কি মনে হয় স্যার, আপনি যদি একটু বলতেন। না, আসলে ঘটনা তো নৃশংস, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা যারাই দেখেছেন তারাই শিহরে উঠবেন। এখানে আমি একটা কথা বলবো যে আমাদের দেশে কিন্তু সবসময় একটা তর্ক হয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক বা ছাত্র রাজনীতিকে চলমান রাখা হোক, এটা নিয়ে। আমার মনে হয় আমরা যে চারজন এখানে আছি, আমরাও কিন্তু ছাত্র অবস্থায় রাজনীতি করেছি। আর আমি যখন ছাত্র অবস্থায় রাজনীতি করেছি সেটা হলো 70-এ আমি মেডিকেল কলেজের ছাত্র, 71-এ মুক্তিযুদ্ধে চলে যাই চট্টগ্রাম থেকে। তারপরে এসে আবার সেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আবার সেই ছাত্র রাজনীতি, যখন ছাত্রলীগ ভেঙে দুটা হয়ে গেল, ছাত্রলীগ এবং জাসদ। কিন্তু এরকম নৃশংসতা ছিল না। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হলো এই যে আমি আপনাকে একটা ঘটনা বলি। 1977 সালে আমি অলরেডি ডাক্তার হয়ে আমার শিক্ষক শ্রদ্ধেয় নুরুল আমিন স্যারের আন্ডারে কাজ করি, কেবিনে থাকি। আমার দুই ছোট ভাই এসে বলল 11ই অগাস্ট 1977 সাল যে দাদা আমাদেরকে কিছু টাকা দেন, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে চিকা লিখব। তা আমি বললাম যে এই দুঃসাহস তোমরা কেন করতেছো? আর আমি 475 টাকার স্কেলে 620 টাকা বেতন পেয়েছি, এই 200 টাকা দিয়ে রবিন্সের প্যাথোলজি বইটা কিনে ফেলছি, ম্যাচে টাকা দিয়ে দিছি, আমার কাছে টাকা নাই। তো ছেলেদের মধ্যে তখন লেখাপড়ার এত আগ্রহ ছিল, তো একজনে কয় রবিন্সের প্যাথোলজি কিনছেন, এটা খুব দামি বই, একটা নাম করা বই। উল্টাইতেছে দেখা এক পর্যায়ে এসে বললে আপনি তো নাম লেখেন নাই, ইসলামিয়া লাইব্রেরিতে নিয়ে ফেরত দিয়ে টাকাটা নিয়ে আসি। আমি বললাম যে ঠিক আছে নিয়ে যাও। নিয়ে যেয়ে ফেরত দিয়ে আমার কেবিনটা ব্যবহার করে 14 তারিখ রাত্রে চিটাগং মেডিকেল কলেজে চিকা মেরে ভরাইয়া ফেললো জিয়াউর রহমানের বিরুদ্ধে, বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে ইত্যাদি ইত্যাদি। ওই ছেলেরা কিন্তু রাজনীতি করেছে, তারা ওই দুইটা ছেলে কিন্তু এখন প্রফেসর। আমরাও রাজনীতি করেছি, আমরা কিন্তু রাজনীতির সাথে খেলাধুলাকে রেখেছি, তার সাথে লেখাপড়াটাকে অসম্ভবভাবে প্রায়োরিটি দিয়েছি। কিন্তু এখন যে জিনিসটা হয়ে গেছে যে রাজনীতির সাথে ছাত্রত্বের কোনো সম্পর্ক নেই। স্যার, এর জন্য আপনারা নিজেদের কতটা দায়ী মনে করেন? আমরা দেখেছি ছাত্র রাজনীতি না করলে আপনার কলেজে ভর্তি হওয়া যায় না, আপনার ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করা যায় না, মানে এটা হচ্ছে একটা অভিযোগ আর কি। অভিযোগ ছিল, হ্যাঁ এটা একটা অভিযোগ ছিল। কিন্তু
আমার যে চরম শত্রু সেও কিন্তু বলতে পারবে না যেদিন থেকে আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি যে শুধুমাত্র এডমিশনের স্যার আপনি এটা পার্সোনালি নেবেন না, না, মানে আমি ব্যাপারটা বলছি হচ্ছে যে এটা ট্রেন্ডটা এরকম দাঁড়িয়েছে, যদি ছাত্র রাজনীতি এটা না অনেকটা করে কিন্তু- শিক্ষক পর্যন্ত হওয়া যায় না। না, এটা- এবং এক ধরনের নির্দিষ্ট ছাত্র রাজনীতি, যেটা যে সরকার যে সময় ক্ষমতায় থাকে, এটা তো একটা অভিযোগ স্যার, এটা তো এটা আছে। কিন্তু যেসব ছেলেরা ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তারা কিন্তু যে শুধু ছাত্র রাজনীতির বাহক হওয়ার জন্য প্রফেসর হতে পারছে তা না, তাদের কিছুটা মেধা আছে। আর আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে করি যে চাকুরি যে কোনো কাউকে দেওয়া যায়, চাকুরি এটা চাকরগিরি। আপনি সরকারের চাকরি করেন না বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের চাকরি করেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাকরি করেন, দিস ইজ লাইক দ্যাট অফ এ সার্ভেন্ট। Right. কিন্তু উচ্চ শিক্ষাটা ইট শুড বি লিমিটেড, এবং যেখানে মেধা এবং যোগ্যতাটা থাকতে হবে, কারণ সেখানে তো আপনার মেধা, গবেষণা এবং পাণ্ডিত্য জাহির করার জায়গা, এবং আমি এই জায়গাতে কিন্তু অনর এবং অটল এবং আজীবন থাকবো। স্যার আপনি কি মনে করেন যে আমাদের উচ্চশিক্ষাটা এখন দলীয় প্রভাব মুক্ত? উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষকতার যে জায়গাটা আপনি বলছিলেন সেটা কি দলীয় প্রভাব মুক্ত? আপনি এম হাফিজউদ্দিন খান সাহেব মাথা নাড়ছেন, না সূচক। আমি মনে করি না যে আমাদের শিক্ষা অঙ্গন কোনো জায়গাতে কোনো পর্যায়ে দলীয় প্রমুক্ত আছে। এইটা একটা ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে এটা একটা বড় ইনসেন্টিভ হয়ে থাকতেছে, এবং Actually, খুবই দলীয় রাজনীতি করার ক্ষেত্রে। না, এটা যদি হয়ে থাকে তাহলে তো আমি এটা বলবো যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরিফিন সাহেবের উপস্থিতিতে কিন্তু তার প্রভিসি হারুন সাহেবের মেয়ে কিন্তু চাকরি পায়নি ফার্স্ট ক্লাস পেয়েও। আমার এখানে এরকম অনেক ঘটেছে। না, কিছু উদাহরণ আছে, তবে আমরা এরকম উদাহরণ আরো দিতে পারবো। আজকের মূল প্রসঙ্গ এটা না, আমরা একটু আবার মিন্টু ভাইয়ের কাছে আসি। জনাব আব্দুল আল মিন্টু, এই যে দেশে যে এই পরিস্থিতিটা হচ্ছে, কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর এত বড় ঘটনা কিন্তু আমরা এখন ভুলে যেতে বাধ্য হলাম যে আরো বড় মেসিভ আকারে বিভিন্ন কারণে। আপনারা ব্যবসায়ীরা এটা কিভাবে দেখছেন? আপনারা বারবার হরতালের বিরুদ্ধে বলছেন, এফবিসিআই সংগঠন সহ, কিন্তু হয়েই যাচ্ছে এটা। আজকেও বলেছেন। শুনেন, যে দুটা ইস্যু আপনি এখানে নিয়ে আসছেন, প্রথমে যে আমাদের ভালো ভবিষ্যৎ বেশি দূরে নয়, জি, তারপর নিয়ে ছাত্র রাজনীতি নিয়ে আসলেন। এগুলিকে আমার মনে হয় কোনো জিনিসকে যদি আপনি বিচ্ছিন্নভাবে দেখেন তাহলে সমস্যার কোনো সমাধান হবে না। কোনো সমাজ, কোনো দেশ, কোনো জাতি খারাপ পরিণতি নিয়ে সামনের দিকে আগায় না একটা ইস্যু নিয়ে। আবার একটা ইস্যুকে আইসোলেট ভাবে যদি আপনি ঠিকও করতে পারবেন না, বিকজ এগুলি পারস্পরিকভাবে এবং অঙ্গভাবে জড়িত। আমাদের সমাজের যে অবস্থা, কোথায় রাজনীতি নাই, শিক্ষা বলছেন আপনি। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন ব্যবস্থাপনা কোনোভাবেই আধুনিক প্রযুক্তি নির্ভর একটা সমাজের উৎপাদন ব্যবস্থার জন্য মোটেই উপযোগী নয়। যখন আপনি একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে বের হয়ে আসবে, নট অনলি উনি নিজে উৎপাদন এবং যোগ্যতা সম্পন্ন হবেন, উনি আরেকটা চাকরি ক্রিয়েট করার জন্য যে ধরনের মেধা দরকার, যে ধরনের দক্ষতা দরকার, সেটা নিয়ে বেরিয়ে আসার কথা, যাতে করে সমাজের দিন দিন উন্নতি হয় এবং সমাজে সম্পদ সৃষ্টি করতে পারে। যখন আপনি যেটা বলতেছেন, এখন আপনি কোত্থেকে শুরু করবেন? নোয়াখালীতে একটা কথা আছে, নিশ্চয় বাংলাদেশেও আছে, যে মাছের মানে শরীর পচে মাথা থেকে শুরু হয়। আমি মনে করি বাংলাদেশের সমস্যা হলো মেনলি রাজনৈতিক, আর তো কোনো সমস্যা নাই। আমিও চুরি করতেছি না যদি আমি বিরোধী দলে থাকি, সুযোগ নাই। বিকজ এদেশের নির্বাচন ব্যবস্থাপনা, এদেশের ক্ষমতার ব্যবস্থাপনা এমন যে যারা জিতবে তারা সব খাবে, যত রকমের চুরি করতে পারবে, যত রকম সবকিছু স্বাধীনতা তাদের আছে। আইন তাদের জন্য, পুলিশ তাদের জন্য, শাসন ব্যবস্থা তাদের জন্য, ক্ষমতা তাদের জন্য, আর বাকি কারোর জন্য কিছুই নেই। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতার বিলি বন্টন করে ক্ষমতার ভারসাম্য বিধান না করবেন দেশে, প্রতিটি গোষ্ঠীকে, প্রতিটি সামাজিক গোষ্ঠীকে যা যতটুকু প্রাপ্য, বিরোধী দল থেকে আরম্ভ করে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, ব্যবসায়ী সমাজ, তাদেরকে তাদের যতটুকু প্রাপ্য সেই ক্ষমতা নিশ্চিত না করে, ক্ষমতায়ন না করে আপনি কোনো সমস্যার এই সমাধান করতে ক্ষমতায়নের পারবেন না। দায় পুরোটাই আপনি রাজনীতিবিদদের দিবেন মিন্টু ভাই? আমি 99.9% আমি কেন নিব? কারণ সকল- সমাজ যখন খারাপ হয়, মানুষ থেকে যখন দাবি উঠে, মানুষ, আপনি বলেন যে
আমাদের আমলারা দুর্নীতিগ্রস্ত, শিক্ষকরা বাজে, সাংবাদিকরা সবকিছুর দুষ্ট। এরা পরিচালিত করতে আপনাকে দেখতে হবে। কারণ আমরা বলি জনগণের ক্ষমতা, জনগণ ক্ষমতা কিভাবে দেখায়? রাস্তা গিয়ে মারামারি করে দেখাবো? বিশ্বজিৎকে পিটিয়ে মেরে ফেলে আমি ক্ষমতা দেখাবো? ক্ষমতা ব্যবহার করা জনগণের একটা মাত্র রাস্তা, সেটা হলো রাজনৈতিক দলের মাধ্যমে। রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে রাজনীতিবিদেরা, ক্ষমতা দেয় রাজনীতিবিদেরা। অতএব আমার ক্ষমতা ব্যবহারের একমাত্র উপায় রাজনৈতিক দলের মাধ্যমে। রাজনীতি যদি আমি না করি, আমি যদি শিক্ষকতা করি, আমিও একটা সামাজিক গোষ্ঠীর মেম্বার, একটা সিভিল সোসাইটির মেম্বার, আমারও একটা ক্ষমতা আছে এই দেশের জন্য সম্পদ সৃষ্টি করার। উনি যখন একজন ছাত্রকে পড়ান, উনি যখন একটা লোককে স্বাস্থ্যসেবা দেন, পার্সোনালি দেন, প্রতিষ্ঠানের মাধ্যমে দেন, দেশের এক ধরনের সামাজিক উন্নয়ন হলো, Right. সম্পদ সৃষ্টি হলো। বিকজ তার মানে রাজনীতিবিদদের দায়টাই সবার আগে, এবং সেটাকে আপনি ওই যে মাছের পতন শুরুর ক্ষেত্রে যে মাথাটা, সেটা হিসেবে চিহ্নিত করলেন। ওটা ঠিক করার আগে সব ঠিক হবে। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আপনারা 3টা বিষয়ের অবতারণা করেছে, আপনি শুনছিলেন। এই বিষয়ে 3টা বিষয় নিয়ে আপনার একটু মতামত শুনবো। আপনাকে অনেক ধন্যবাদ খালেদ, এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের যারা দর্শক তাদেরকে অভিনন্দন। আসলে কি, আমি তো এত মানে পাণ্ডিত্য করে কথাগুলো বলছেন, আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি। আমার উপলব্ধি যে সোসাইটিতে বা আমাদের সমাজে এখানে দায়বদ্ধতা বলতে কোনো কিছু নাই, একটা। দ্বিতীয়ত হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স বলতে কোনো কিছু নাই। এবং এটা ডেফিনেটলি উনি যেটা বলেছেন যে একটা রাজনৈতিক পরিস্থিতি থেকে এগুলো শুরু হয়। বাংলাদেশ সাউথ এশিয়াতে একটা মাত্র দেশ যেখানে রাজনৈতিক অস্থিরতা সবচেয়ে বেশি, এবং যে কারণে আমরা বলি যে আমাদের যতখানি অগ্রসর হওয়ার কথা ছিল ততখানি আমরা হতে পারি নাই। যতটুকু হয়েছে এনাদের কল্যাণে। এখানে কিন্তু গভর্নমেন্টের, সরকারের বাহাবা নেওয়ার কিছুই নেই। গার্মেন্ট ইন্ডাস্ট্রি সরকারের পয়সা দিয়ে গড়ে ওঠে নাই, এটা একটা প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপে গড়ে উঠেছে। তো চেক অ্যান্ড ব্যালেন্সের কথা যেটা আমি বললাম, এই চেক অ্যান্ড ব্যালেন্স বলতে কোনো কিছু নাই, রাজনীতিতে নাই, সোশ্যাল ও সোসাইটির ভিতরেও নাই, ব্যবসার ভিতরে নাই। আজকে বাংলাদেশে একজন ব্যবসায়ী, অনেক সব ব্যবসায়ী তো একরকম না, রাতারাতি 4,000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে উইদিন নো টাইম, 10 বছর। আমরা 30 বছর চাকরি করে 1 কোটি টাকা কত টাকা, এটা উনি ওটাকে জিজ্ঞেস করেন 1 কোটি টাকা কত টাকা বলতে পারবেন না। বাট আপনি রাতারাতি 10 বছরের ভিতরে মুদির দোকান থেকে 4,000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। অ্যান্ড ইউ ক্যান থ্রেটেন দি সোসাইটি। মানে আপনি ওই 4,000 কোটি টাকা করার পরে ইউ আর থ্রেটেনিং দ্য সোসাইটি, ইউ আর থ্রেটেনিং এভরিবডি, অ্যান্ড ইউ আর অ্যাবাভ দ্য ল। তো এই যদি অবস্থা হয়, সেখানে আপনি প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই ব্যবস্থা দেখবেন। আজকে যখন বিশ্বজিতের মতো একটা নিরীহ ছেলেকে আপনি কুপিয়ে মারছেন, এবং থ্যাঙ্কস টু এই চ্যানেলগুলো না হলেও তো আমরা দেখতামও না কারা এরা, বা দেখার পরেও যদি আমি ডিনাই করি, বলি যে আমি জানি না কারা এরা, হু আর দিস পিপল, তাহলে এখানে আপনি জবাবদিহিতা কার কাছে আপনি করলেন? জবাবদিহিতা কারোর কাছে নাই। অপোজিশনেরও কোনো জবাবদিহিতা নাই। গাড়ি আগুন জ্বালায় দিল। সবচেয়ে খারাপ লাগলো আমার ওই দিন, একজন জার্মান মহিলাকে দাঁড় করে বের করে দিয়ে তার গাড়িটা জ্বালিয়ে দিল। এবং এটা আল জাজিরা যেভাবে ফোকাস, আমি জানি না আপনি দেখেছেন, আল জাজিরা যেভাবে ফোকাস করেছে, আপনাদের সব মিডিয়া তো ইন্টারন্যাশনালি এত ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে নাই। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে জামাতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গাড়িতে ঢিল মারার জন্য। আমাদের অনেকগুলি গাড়ি জ্বালানো পোড়ানো হয়েছে। ওটা তো দ্যাট ইন্ডিকেট সামথিং এলস। ওটা তো একটা সেপারেট ইস্যু। সেই ইস্যুতে কথা বলতে গেলে আপনাকে আরো এক্সক্লুসিভ সময় দিতে হবে। তো আমি যেটা বলছি আর কি, মানে আমার অবজারভেশন হচ্ছে, আমার কিছু ক্লোজ অ্যাসোসিয়েশন হওয়াতে 5 বছরে এখানে কোনো জবাব দিতে নাই। আই ক্যান গেট অ্যাওয়ে বাই সেইং এনিথিং। আপনি বলেন অন্য কোনো দেশে আপনি একটা স্টেটমেন্ট দিয়ে যেতে পারবেন এভাবে, জাস্ট লাইক দ্যাট? আপনাকে কালকেই করবে একজন আমাদের দেশে, একজন অত্যন্ত প্রখ্যাত ডাক্তার আছেন এই দেশে, একজন উনি শিক্ষাবিদ, উনি আমেরিকাতে গিয়ে মানে যে কোনোভাবে একটা অপারেশন করতে পারবেন, যেটা আমাদের দেশে করছে, কোয়াক ডক্টররা করছে। তো কাজেই মরে গেলে কি হলো, হয়তো বলে তার আল্লাহ নিয়ে গেছে, এটাই আমাদের সান্ত্বনা। এই কারণে আমাদের প্রতিটি দেশের প্রত্যেকটি সেকশনে কিন্তু একটা অস্থিরতা আছে, এবং এই অস্থিরতার এফেক্টটা কিন্তু আপনি শুধু ছাত্র সমাজ বললে হবে না, সবখানে আছে, সবখানে। এবং রাজনীতিতে
অবভিয়াসলি যেখানে টপ সেখানে অস্থিরতার কারণে এইটা পার্কুলেটর ডাউন হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই পুরো ব্যাপারে অস্থিরতার বিষয়টি তুলে ধরেছেন। এই অস্থিরতার প্রসঙ্গে আপনাদের মন্তব্য শুনবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। বাংলাদেশে আমি একটু আবার জনাব এম হাফিজউদ্দিন খান আপনার কাছে আসতে চাইবো, হচ্ছে যে প্রসঙ্গটি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তুললেন যে দায়বদ্ধতা এবং ভারসাম্যের প্রশ্নে, সেইটাতে যদি আপনি একটু বলতেন যে উনি আমি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন সাখাওয়াত সাহেব, আমি সম্পূর্ণ একমত। আসলেই আমাদের মানে সমাজে এটা নাই অ্যাকাউন্টেবিলিটি, এবং এটা সর্বোচ্চ পদ থেকে আরম্ভ করে নিম্ন দিকে যত নিচে নেমে আসবেন কোনো পর্যায়ে অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা কোথাও নাই। এবং এটা প্রশাসন শুধু নয়, সর্বক্ষেত্রেই এটা এই অবস্থা চলছে। এবং এটা একটা আমাদের এখন যে সামরিকভাবে যে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অস্থিরতা, সব কিছুর মূলে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর। যে দায়বদ্ধতার কারণে যে যা কিছু করে তাদের কোনো জবাবদিহি করতে হয় না, জবাবদিহি করার কোনো ব্যবস্থাই আমাদের সমাজে নাই। এবং এটা তো গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য এটা একটা ওয়ান অফ দ্য পিলার্স। সুশাসনের জন্য যে দুইটা বড় স্তম্ভ, একটা হলো অ্যাকাউন্টেবিলিটি, একটা হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তো সেটা তো আমাদের সমাজে অবশ্যই নাই, এবং এটার জন্য আমরা এত আন্দোলন করে আসছি, কিছু হচ্ছে। একটি প্রসঙ্গে মনে পড়লো, এই যে বিশ্ববিদ্যালয়ের ছেলেটা মারা গেল, তাকে তো মারা হলো, এটা একটা ইস্যু। একটা জিনিস হলো, সে দেহক যান নিয়ে দূরে একটা হাসপাতালে গিয়েছে, সে সেখানে কোনো চিকিৎসা পায় নাই। এ পর্যন্ত তার কি ওই ডাক্তার সাহেবরা যারা তাকে অ্যাটেন্ড করার কথা, তাদেরকে কি এ পর্যন্ত এই প্রশ্নটা কি ওঠেনি, এবং কারো কোনো এখানে কোনো দায়বদ্ধতার কোনো অনুমতি দেখা যায়নি। সে তো হাসপাতালে পৌঁছেছিল, সেখানে সে বিনা চিকিৎসায় মারা গেছে। তারপরে স্যার এটা আবার একটু অন্য প্রসঙ্গ, হাসপাতালে দায়বদ্ধতা নাই, হাসপাতালে ওখানে দায়বদ্ধতা নাই, এবং সেই কারণেই এটা সম্ভব হয়েছে। যদি দায়বদ্ধতা থাকতো যে একজন ইনজিওর্ড পার্সন আসছে, তাকে অ্যাটেন্ড করতে হবে প্রম্পটলি, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বাঁচানোর চেষ্টা করতে হবে, রক্ত লাগলে রক্ত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা তো এখানে কোনো সংবাদপত্রে এই 2-3 দিনের সংবাদপত্র কোথাও পেলাম না যে তাকে প্রপারলি অ্যাটেন্ড করা হয়েছে। তার মানে এখানে দায়বদ্ধতার অভাব আছে। তো সেটা যেটা ব্রিগেডিয়ার সাহেব বলেছেন, আমি ওনার সঙ্গে একদম একমত। অত্যন্ত মূল্যবান পয়েন্ট উনি, গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি উত্থাপন করেছেন। সেটা হল দায়বদ্ধতার অভাব, এবং সে কারণেই আমাদের সমাজে এত বিশৃঙ্খলা, এত অস্থিরতা। এই দায়বদ্ধতা আসবে হলো মাথা থেকে শুরু করতে হবে। মানে সোজা বলি, প্রাইম মিনিস্টার দায়বদ্ধ হবেন, তার মন্ত্রিসভা দায়বদ্ধ হবে, সবারই যার রেসপেক্টিভ স্পেয়ারে তার এর মধ্যে দায়বদ্ধ হইতে হবে। ডক্টর প্রাণ গোপাল দত্ত, আমি যে কথাটা বলবো, এখানে আমার সাথে যে 3 জন আছেন তারা কিন্তু আমার পূজনীয় ব্যক্তি। আমি বোধহয় তাদের সর্বকনিষ্ঠ। আসলে যে জিনিসটা হয়ে গেছে, ব্রিগেডিয়ার স্যার যেটা বললেন, যে এটার সামারি হলো স্বল্প সময়ে ধনী হওয়ার যে প্রতিযোগিতা, এটা 1 নাম্বার। 2 নাম্বার যেটা, রিয়েল সেন্সে এডুকেশনের অভাব, আমাদের প্রকৃত শিক্ষা হচ্ছে না এখন। স্কুল কলেজে আমরা যেরকম শিক্ষক পেয়ে আসছিলাম সেটা কিন্তু এখন আর নেই। তারপরে যেটা হলো জবাবদিহিতা, স্যার যেটা বললেন, জবাবদিহিতার অভাব। এই স্যার যে বললেন যে রুগীটা দৌড়ে চলে গেছে হাসপাতালে, এখনো বাংলাদেশে, আমিও কিন্তু 3 বছর ভাইস চ্যান্সেলর গিরি করে ফেলছি, আমি এখনো ইমার্জেন্সি মেডিসিনটা ডেভেলপ করতে পারিনি, যে একটা ইমার্জেন্সি কি করে ম্যানেজ করা হয়। প্রত্যেক দেশে ইমার্জেন্সি স্কোয়াড আছে, ইমার্জেন্সি মেডিসিন আছে। আরেকটা হলো, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, গত 10 বছরে শিক্ষা এবং চিকিৎসাটা পণ্য হয়ে গেছে। শিক্ষা এবং চিকিৎসা যদি কনজিউমার্স গুড হয়ে যায়, তাহলে তার গুণগত মান কোনোদিনও থাকবে না এবং নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে হেলথ সেক্টরে যে জিনিসগুলো ডেভেলপ করা উচিত, যেমন জেরিয়াট্রিক মেডিসিন, আমরা তো সবাই বুড়া হব, জেরিয়াট্রিক মেডিসিন বলে কোনো মেডিসিন এখনো কোনো ইউনিট খোলা হয়নি। প্যালিয়েটিভ কেয়ার, আপনার একটা বোন বা আপনার একটা বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, আপনি জানেন সে মরে যাবে, আপনি আপনার স্ত্রী দুজনে চাকরি করেন, এই বাচ্চাটাকে বাসায় কেউ সেবা দিতে পারবে না, অ্যাটলিস্ট ব্যথাটা যে তার রিলিফ দিতে হবে সেটাও পারবে না। তাহলে এরকম একটা প্যালিয়েটিভ কেয়ারও কি থাকবে না আমাদের? তারপরে ডিজেবল বাচ্চাদের, হ্যাঁ আমি করেছি, শুধু করি নাই স্যার। নীলিমা ইব্রাহিম আপার হাজব্যান্ড আমার এখানে ভর্তি হয়ে 1 মাস পরে হেঁটে চলে গেছে। এরশাদুল হক স্যারের একটা ভাই বাসায় একদম অবহেলা অযত্নে ছিল, 1-2 মাস থেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এখন এই জিনিসগুলো, তারপরে ডিসেবিলিটি নিয়ে
ডিজেবল চিলড্রেনদেরকে যে একটা চিকিৎসা দেওয়া, আমি শুধু অটিজমের কথা বলছি না, অ্যাজ এ হোল ডিজেবিলিটি, এরাও তো একটা ম্যান পাওয়ার। আপনি যে কথাটি বলছিলেন সেটা নিয়ে যদি একটু আবার বলতেন, যে এটা কি শিক্ষা ও চিকিৎসা দুটি পণ্যে পরিণত হয়েছে, হ্যাঁ। এ থেকে উত্তরণের উপায় কি বলে আপনি এটা মনে থেকে করেন? উত্তরণের উপায় হলো আমাদের মধ্যে, আমি একজন চিকিৎসক হিসেবে মনে করব যে আমার একটা রোগীর প্রতি একটা দায়বদ্ধতা আছে, যেটা এটা আমার আছে। জি। আমি যদি ব্যর্থ হই, আমাকে কারো না কারো কাছে জবাবদিহিতা করতে হবে। আর যদি কারো না কারো কাছে না করতে হয়, আমি যদি ধরে নেই যে আমাকে ঈশ্বরের কাছে জবাবদিহিতা করতে হবে, সেটা হলো আমি একটু ভয় পাবো। জি। এখন আমাদের এই ভয়টাও চলে গেছে। মানে এই জবাবদিহিতাটা প্রতিষ্ঠিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিন্টু ভাই, আপনি কি মনে করেন জবাবদিহিতাটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়? আপনি বলছিলেন যে এখানে তো আসলে যারা ক্ষমতা আছে তারা মনে করে যে তারা সবটাই তাদের, আর মানে এটা কিভাবে আমার এটা তো নিশ্চিত? মনে করার ব্যাপার না, মানে এটা- আপনি চোখে দেখেন না কিছু? আপনি চোখে দেখলে তো বুঝবেন। হ্যাঁ। এখানে এটা তো আমার মনে করার কোনো দরকার না। এখানে সমস্যা হলো যে আমরা, এটা আমাদেরকে আগে কতগুলা, যদি আমরা রিয়েলি সত্যিকার ভাবে অর্থে যদি আমরা চাই আমাদের সমাজের ভালো হোক, তাহলে আমাদেরকে কতগুলা ডেফিসিয়েন্সি যেগুলি এগুলি আমাদেরকে স্বীকার করে নিতে হবে অকপটে। যেমন আমাদের দেশ মাত্র মুষ্টিমেয় এটা আমি কিছু, স্বীকার করে নিলাম স্যার, জি আমি স্বীকার করে নিলাম। আপনি তো একটা আঙ্গিকে শিক্ষাঙ্গনের কথা বা ভালো করে, সেটা তো আমি জানি, আপনাকে তো আমি আগেই বলছি এই কথা। হ্যাঁ। আমাদের দেশ হলো একটা মুষ্টিমেয় শাসিত লোক দ্বারা শাসিত একটা দেশ। এখানে গণতন্ত্রের নামে একটা প্রহসন চলছে দীর্ঘদিন ধরে। ওটা নাই, ওটা নাই, হ্যাঁ। একেবারেই নেই। তো এটা হলো যেটাকে এখন নতুন রাজনৈতিক মানে পলিটিক্সের ভাষা বলা যায় এক ধরনের সংকর বা হাইব্রিড জাতীয় সরকার। এটা এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বৈরাচারী তন্ত্র, নির্বাচন তন্ত্র, গণতন্ত্র, এগুলি মিলে মিশে একাকার হয়ে এক ধরনের সরকার গঠিত হয়েছে, যেটা ক্লায়েন্টেলিস্টিক ভিত্তিতে, অর্থাৎ লেনদেনের ভিত্তিতে একটা গোষ্ঠী গড়ে উঠছে। আপনি আমাকে দিবেন, আপনি আমার থেকে নিবেন। স্যার, আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনি যে আপনারা এই অবস্থাটা তৈরি করার জন্য অনেক আমরা ব্যবসায়ীরা, শুনেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এই যে আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে ধনী হওয়ার প্রতিযোগিতা, কারা এদেশে ধনী? আপনারা আমরা যারা রিয়েল ব্যবসা করি, জি। আমরা কিন্তু এত ধনী না। এটা হলো টুকটাক ব্যবসায়ীরা ধনী। আপনি জিজ্ঞাসা করেন, সবচেয়ে ভালো গাড়ি দৌড়ায়, সবচেয়ে ভালো বাসায় থাকে, অডেল ধন সম্পদ আছে, জায়গা সম্পদ আছে, ক্ষমতার অধিকারী, ট্যাক্সও দেয় না। জিজ্ঞাসা করবো ভাই কি করেন, বলে ভাই একটু টুকটাক ব্যবসা করি। আরে ভাই, টুকটাক ব্যবসাটা আবার কোথেকে আইলো? হয় আপনি বিনিয়োগ করি ব্যবসা বাণিজ্য করেন। এখন এই যে টুকটাক ব্যবসায়ী, যখন ওনারা বলে যে ওরাও ব্যবসায়ী, ধন সম্পদের মালিক হলেই আপনি ব্যবসায়ী, আমার লজ্জা মাথা হেড হয়ে যায়। বিকজ ওনারা মিস ইন্টারপ্রিটেশন করতেছেন এই সমাজে একটা গ্রুপকে। আমরা তো টুকটাক ব্যবসায়ী, তো ব্যবসা আমি মানি না ভাই, কথা বলছেন আপনি। অতএব এই সমাজটা পুরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আর যেটা দায়বদ্ধতা আসবে একটা সাংবিধানিক স্বীকৃত পন্থা থেকে। এমনি এমনি তো দায়বদ্ধতা হবে না। যদি আপনি ক্ষমতার ভারসাম্য আনতে পারেন, ক্ষমতাতে প্রতিবিধায়ক ভারসাম্য আনতে পারেন, আপনি যদি চেকস অ্যান্ড ব্যালেন্স, যেটা উনি বললে বা হাফিজ ভাই বা সবাই যেটা আমরা বলতেছি, সেই চেকস অ্যান্ড ব্যালেন্স মানে কি? সেটা হলো ক্ষমতার ভারসাম্য, রাইট, এবং প্রতিবিধায়ক ভারসাম্য প্রতিষ্ঠা করা। Right. সেটা তো সাংবিধানিক ভাবে আসতে হবে। Exactly. এখন রাজধানী মুখ থেকে ঘুম থেকে উঠলেই এত ভালো সংবিধান দুনিয়ার কোথাও নাই। সংবিধান যদি এতই ভালো হয়, তাহলে কেন আমার মৌলিক অধিকার সংরক্ষিত নয় এদেশে? কেন এদেশে স্বচ্ছতা নাই? কেন এদেশে জবাবদিহিতা নাই? তাহলে বলতে হবে যে গোড়ায় গলত, অর্থাৎ সংবিধানে গলত। যদি আমরা নতুন সংবিধানের জন্য, আমি বলতে বলতে ভাই গলা শুকিয়ে গেছে আমার। অতএব বাংলাদেশকে সত্যিকার অর্থে যদি আপনার দায়বদ্ধতা আনতে হয়, স্বচ্ছতা আনতে হয়, জবাবদিহিতা আনতে হয়, তাহলে প্রথমে আমাদের এমন একটা কনস্টিটিউশন সংবিধান আমাদের লাগবে, এই সংবিধানটাকে দয়া করেই বাদ দিয়া, যে এই সংবিধান যদি প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর সমাজের জন্য ঠিক আছে। এই 1935 সনের কিছু আনি দৌড়াতালি করে দিয়া 3 মাসের ভিতরে বানাইছেন এক পার্টি কর্তৃক। এই সংবিধান
কোনোভাবেই আমি মনে করি না সর্বসময় তো লোককে রিপ্রেজেন্ট করে। রাইট। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আপনি শুনছিলেন আমাদের প্যানেলিস্টদের বক্তব্য। আমরা একটা নতুন বিষয় আপনার কাছ থেকে এসে আবার অবতারণা করতে চাই যে এই যে রাজনৈতিক সহিংসতাটা, সেটা মূলত দেখা যাচ্ছে যে দুটি বড় দাবিতে, একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর আরেকটি তো জামাত ইসলামের মানবতা বিরোধী অপরাধ। তো আমরা যদি নির্বাচনের দাবিটির ক্ষেত্রে বলি, আপনি আশু নির্বাচনের সম্ভাবনাটি দেখেন কিনা, এবং দেখলে এটা কিভাবে হবে? আমরা একটা বিরতি নিয়ে এসে এটা আপনার কাছ থেকে শুনবো যে নির্বাচনের পথে আমরা কিভাবে উঠবো, সেই আমাদের রাস্তাটা কি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, আমরা নির্বাচনের পথে কিভাবে যেতে পারি বা আদৌ যেতে পারবো কিনা সেটা নিয়ে যদি আপনি একটু বলতেন। না, আমি আমার যে এ বিষয়ে কিন্তু খুব ক্লিয়ার ভিশন। আপনি যদি গণতন্ত্রকে যেইভাবেই থাকুক, মানে আপনারা হয়তো অনেক ডেফিনেশন দেবেন, অন্তত নির্বাচনী গণতন্ত্র এটাই তো একমাত্র পথ যেখানে আপনি পাওয়ারে যেতে পারবেন বা পাওয়ারের থেকে নামতে পারবেন। আর তো কোনো স্বীকৃত পথ নেই, বাকি যা পথ আছে ওগুলো অস্বীকৃত পথ। এটা যদি মেনটেন করতে হয় তাহলে তো আপনাকে ইলেকশনে যেতে হবে। না, ইলেকশনটা কেমন হবে, কোন প্রসেসে হবে, কিভাবে হবে, সেটা নিয়ে এখন যে বিতর্কটা আছে। কিন্তু নির্বাচন ছাড়া আপনি আর কোনো উপায়ে ক্ষমতা থাকতেও পারছেন না, ক্ষমতা রাখতেও পারছেন না। এবং বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে হয়তো যে ব্যাকগ্রাউন্ডে আপনি জিজ্ঞেস করছেন, আমার কাছে কিন্তু অত্যন্ত স্পষ্ট কতগুলো কথা। গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে। এখানে আপনি অন্য কোনো প্রক্রিয়া আনতে পারবেন না। আপনি যখন একটা ডেমোক্রেটিক ইলেকশনের কথা বলছেন, পার্লামেন্টারি সিস্টেমের ইলেকশনের কথা বলছেন, ইট হ্যাজ টু বি পার্লামেন্টারি ইলেকশন, পার্লামেন্টারি সিস্টেম। যেটা আমি বলেছি, এখনকার যে কনস্টিটিউশনে বলা আছে যে সংসদ রেখে 90 দিন আগে আপনি নির্বাচন করবেন, ইট ইজ নট পসিবল। সেই নির্বাচন আপনি কোনোভাবেই ফেয়ারেস্ট হলেও পরে ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। এবং এটা আমার মনে হয় কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে সংসদ ভেঙে দেবেন। যদি সংসদ ভেঙে দেন তাহলে প্রশ্ন আসছে, এখন যে বিতর্কটা আসছে, যে ওই সময়ে হোয়াট টাইপ অফ গভর্নমেন্ট উইল গভর্ন। তো এখানে যেটা আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের এই যে বিশেষ করে দুই বৃহৎ দল এবং তাদের সাথে যে ছোট ছোট দলগুলো একসাথে আছে, একটা বিরাট অবিশ্বাসের বিষয় আছে, কেউ কাউকে বিশ্বাস করি না, যে কারণে বারবার এই কেয়ারটেকার গভর্নমেন্টের কথা আসছে। আদারওয়াইজ পৃথিবীর অন্যান্য যে ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়, আউটগোয়িং গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট বানায়। সেখানে সম্ভবের জন্য যথেষ্ট চেক অ্যান্ড ব্যালেন্স আছে। যে কথাটা আমরা বলে আসছি যে এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে হলে আপনাকে ইনস্টিটিউশনগুলোকে শক্ত করতে হবে। আজকে দুদকের চেয়ারম্যান ঘামাচ্ছে কথা বলার জন্য, এটা তো ইনস্টিটিউশন শক্ত করার কথা। আজকে ইলেকশন কমিশন কি বলে না বলে, ইট ইজ নট ক্লিয়ার। পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে কি পেলেন এটাও আমরা জানি না। তো এই ইনস্টিটিউশনগুলোকে যদি আপনি শক্ত না করেন তাহলে আপনার ওই চেক অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে না। যেই কারণে আপনার তত্ত্বাবধায়ক সরকার কথা আসছে। 5 বছর ইলেকশন কমিশনের থেকে আমি দেখলাম তত্ত্বাবধায়ক সরকার ইজ নাথিং। ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকারের যতটুকু রোল, সেই রোল অত্যন্ত মিনিমাম। ইট ইজ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি ওই রকম আপনি ইনস্টিটিউশন হয় তাহলে ইউ উইল সি দ্য ডিফারেন্স। আপনি কি মনে করেন যে এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা বা সংস্কৃতিতে নির্বাচন কমিশনের অতটা শক্তিশালী হওয়ার ক্ষমতা আছে? নো, হবে না। আমি তো সেটাই আপনাকে বলছি। আজকের নির্বাচন কমিশনকে দেখেন, একটা কথা কিন্তু আমরা এখনো মুখ দিয়ে শুনি নাই। সীমানা পুনর্নির্ধারণ করবে, একটা বড় পার্টি গিয়ে বললো করবেন না, তারপরে চুপ, আর কোনো কথা নেই। অথচ এটা তাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন। আপনি তো তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে একটা নির্বাচন চালিয়েছেন, আপনি নির্বাচন কমিশনার হিসেবে কতটা স্বাধীন ছিলেন? আমি তো অনেক স্বাধীন ছিলাম। তত্ত্বাবধায়ক সরকার কোনো কিছু, কোনো মতামত আপনার উপরে চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছিল? তত্ত্বাবধায়ক সরকারে উই ডিক্টেটেড, আমরা ডিক্টেট করেছি। তাহলে আপনি যদি একটা প্রধানমন্ত্রী সরকারকে আপনি কেন ডিক্টেট করতে পারবেন না? না, পারবো। আপনি সেরকম লোক দেন, আপনি যেভাবে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারকে ডিক্টেট করতে পারেন, আপনি সেইভাবে, বাংলাদেশে সেরকম লোক নাই। আপনি কি মনে করেন সেরকম লোক নাই? কিন্তু আপনাকে একটা সিলেকশন প্রসেস তো বানাতে হবে। আপনি পিক এন্ড চুজ করলে তো হবে না, আপনাকে একটা প্রসিজারের মধ্যে দিয়ে সেই লোকগুলোকে নিয়ে আসতে দলীয় লোক হলে যখন আমি জানবো যে আমি একটা প্রসেসের ভিতরে আসছেন, এভরিবডি ইজ ইনভলভ ইন দ্যাট প্রসেস, তাহলে তো আমি আই উইল নট বদার ফর এনিবডি। কিন্তু এখন তো সেই ইনস্টিটিউশনগুলো তো সেভাবে ডেভেলপ করছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। কিছুটা ডেভেলপ হয়,
ওই যে উনি যেটা বললেন প্রাণগোপাল নাই, উনি যত সিস্টেমই করে যান, এই নেক্সট উনি প্রাণগোপালকে ঢুকতেই দেবেন, আমি তো বললাম হি ইজ আউট অফ বাউন্ড, মানে আউট অফ বাউন্ড। আমি আপনাকে লিখে দিচ্ছি, জি। সিমিলার থেকে আমাদের সাথে হচ্ছে। আপনি কি মনে করেন যে আমরা কি কনসালটেশনের জন্য ছিলাম না? রাইট, এটা সবগুলো হয়তো ঢুকিয়ে দেবে না এখন, গেলে পরে বলবো যে তো এই যে করে দিন আগে দেখেন। না, দেখেন এই যে বিষয়গুলো আমি যেটা বললাম, একটা কন্টিনিউইটি, সোসাইটির ভিতরে একটা অস্থিরতা, সোসাইটির ভিতরে জবাবদিহিতা, এই জবাবদিহিতা নাই, যে কারণে এই সমস্ত কিছু হচ্ছে। নির্বাচন বাংলাদেশে হবে, ডেফিনেটলি হবে, এবং আমি তো মনে করি যে দুই পার্টি এখন যতই থাকুক না কেন, একটা সময় এসে দে হ্যাভ টু কম্প্রোমাইজ। এবং মাঝখানে আমরা জনগণ অনেকখানি না না, সাফার ওটা তো করব। সাফার করতেই হবে, ওটা তো আপনাকে, ওটা তো আমরা, ওটা তো আমরা আসি স্যাক্রিফিশিয়াল, আমরা স্যাক্রিফাইস স্যাক্রিফিশিয়াল গোড। আমরা হচ্ছে যে মঞ্চে অভিনয় করা হবে সেটা প্রপ। কিন্তু আমি শুধু একটা কথা বলি, যেটা আমার কাছে খুব খুব বেশি একটু খটকা লাগছে, সেটা হচ্ছে যত দেরি হবে there will be some other forces in it, এবং সেটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধানের পথে আসা দরকার। জনাব এম হাফিজউদ্দিন খান, আমরা যত আলোচনা করছি বা যত ব্যাপারগুলি দেখছি, একটা স্পষ্ট রাজনীতির বিরুদ্ধেই আমাদের সকল মতামত যাচ্ছে, যে মানে রাজনীতির উপর আমাদের একটি অশ্রদ্ধা, আমাদের সকল দর্শকরা এর জন্য, আমরা নিজেরাও মনে করছি যে এই স্যার যেরকম বললেন যে সমাধান হচ্ছে না বলে আমরাই সবচেয়ে সাফার করছি, এটা কিসের ইঙ্গিত বহন করে? বা এটা হলো যে প্রথম কথা যেটা ঠিকই বলেছেন, রাজনীতির উপরে এবং রাজনীতিবিদদের উপরে অশ্রদ্ধা, কিন্তু এবং আপনার এতে দেখে মতামতও তাই দেখতে পাই। জি। আচ্ছা, অশ্রদ্ধা এসছে, এর জন্য তো রাজনীতিবিদরাই দায়ী, আমরা তো দায়ী না, রাজনীতিবিদদের দায়ী। তারা শ্রদ্ধা অর্জন করতে পারেন নাই, বা শ্রদ্ধা তাদের উপর থেকে চলে গেছে তাদের কৃতকর্মের জন্য, তাদের অ্যাক্টিভিটির জন্য। তাদেরকে তো মানুষের প্রতিনিধি, তারা আমাদের কে চালাবে, দেশকে চালাবে, সব কিছু করবে, সমাজে তারা সমাজকে পরিচালিত করবে, দেশকে পরিচালনা করবে, কিন্তু তার উল্টোটা করছে। যা কিছু করছে নিজেদের জন্য। এখানে রাজনীতি, আমাদের দেশের রাজনীতির সমস্যা ওইখানেই হয়ে গেছে যে রাজনীতি করা হয় ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য নয়। যতক্ষণ পর্যন্ত রাজনীতি দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান না দিবে, তখন এই সমস্যা থাকবে, এবং সেটা হয়ে গেছে। আমি বিনীতভাবে যে প্রশ্ন করতে চাই, রাজনীতিবিদ ছাড়া আমাদের দেশকে যারা শাসন করেছেন তারাও দেশের জন্য না, রাজনীতি ছাড়া তো চলবে না। জি। অন্য যারা আসছে, অন্য কারা এত হতে পারে না, এটা তো বটেই। সর্বশেষ 2007 ওই ব্রিগেডিয়ার সাহেব দিকে তো কেউ মানে এটা তো প্রশ্নই আসে না, এবং কোনো সময় তাদের জোর করে আসে, এবং এটা তো আসার সম্ভাবনা নাই। না, আচ্ছা, সেটা তো বটে, অবশ্যই এটা বলার অবস্থা রাখে না যে এটা তো, কিন্তু সেটি তো আমাদের দুঃখ, আমাদের প্রত্যাশা যে রাজনীতিবিদরা আমাদের দেশ চালাবে, সুষ্ঠুভাবে চালাবে, আমরা শান্তিতে থাকব। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই, এটা আমাদের দুঃখ। এবং সেই জন্য তো আমরা আমাদের অভিযোগ যাই বলেন রাজনীতিবিদদের বিরুদ্ধে, আমরা তো এই ব্রিগেডিয়ার সাহেবদের বিরুদ্ধে অভিযোগ করবো না, আমরা এদের কাছে অভিযোগ করবো। ডক্টর প্রাণগোপাল দত্ত, আপনি কোনো আশু সমাধান দেখেন কিনা, যে যেটি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছিলেন যে খুব দ্রুত যদি এর সমাধান না হয়, আরো সংঘর্ষ, আরো? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সমাধান দেওয়া সম্ভব, এবং সেটা সমাধান হয়ে যাবে যদি নির্বাচন কমিশন অত্যন্ত কঠিন এবং দৃঢ় পদক্ষেপ নেয়। নির্বাচন কমিশনকে এখন আগে আসতে হবে। কিন্তু একটা কথা তো আছে যে বিশ্বাস বা আস্থার জায়গাটা কি নির্বাচন কমিশন ওটা অর্জন করতে হবে, তাদেরই অর্জন করতে হবে। মিন্টু ভাইয়ের কি মনে হয় যে আস্থার জায়গাটা নির্বাচন কমিশন অর্জন করতে পারবে? আপনি একটা জিনিস খেয়াল ভাই, একটা কথা আমি কই, জি, এই ওনাদের এইসব তাত্ত্বিক কথাবার্তা শুনতে শুনতে আমি এখন ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। উনি পণ্ডিত মানুষ, চলে ঠিক আছে, স্যার মুরব্বী, তাও ঠিক আছে। ব্রিগেডিয়ার সাহেব মোটামুটি এখন একটু শান্তি চায়, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছে। কথা বুঝলাম না, মনে করছে এত ইলেকশন করে আসছি, টায়ার্ড, কিছু রেস্ট নেই। কিন্তু আমার কথা শুনেন, ওনাদের এই জিনিসগুলা ইজ নট গোয়িং টু ওয়ার্ক। প্রথম করতে হলো, যেই দেশে সবাই রাজনীতি এবং গণতন্ত্র নিয়ে প্রহসন করে, সেই সমাজে ইট উইল নট ওয়ার্ক লাইক দিস ভাই। এই এখানে একটু ভালো করলেন, এগুলি চ্যারিটির মতো। আমি গ্রামে একটা প্রাইমারি স্কুল করলাম, মিন্টু সাহেব নাম করা লোক হয়ে গেল, বাট দ্যাট ডাজন্ট মিন আমার সমাজে বিরাট উন্নয়ন হয়ে গেছে বা পুরো সমাজ উন্নয়ন হচ্ছে, বাট কিও ধ্বংস তো হচ্ছে। এই হলো আসল জিনিস। একটা জিনিস আপনি মধ্যখান দিয়ে বলছেন যে কি একটা কথা বললেন, যে ওই যে রাজনীতি ছাড়া কি একটা কথা বললেন।
প্রথম কথা হলো কেন রাজনীতি আমরা দোষ দেই? জনগণের ক্ষমতা ব্যবহার করার অনলি উপায় হলো রাজনৈতিক দলের মাধ্যমে। রাজনৈতিক দলের নেতৃত্ব দেন রাজনীতিবিদগণ, রাজনৈতিক নেতাবৃন্দ। ক্ষমতায় যখন তারা আসেন, রাজনৈতিক নেতাবৃন্দ মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন। অতএব জনগণ যেটা চায়, বাংলাদেশের জনগণ বা যে দেশের হোক, সেই জনগণের দাবির মুখে সাড়া দিয়া ওনাদের সমাজকে পরিবর্তন করার কথা, আইন পরিবর্তন কথা, ওনাদেরও পরিবর্তন হওয়ার কথা। কিন্তু ওনারা গিয়া যা প্রথমত ক্ষমতা নিয়ে গেল, এখন ওই যে টুকটাক ব্যবসা একটু আগে যেটা বললাম, এখন পুরো টাকাটাও করায়ত্ত করতে চায়, সম্পদ। যে আপনি ত্যাগ বিরক্ত, এটা খুব ভালোভাবে বোঝাচ্ছে, কিন্তু আপনি কি চান বা আপনার কি চান? আমি তো বলতেছি ভাই, একদিক দিয়ে রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করা, অন্য দিক দিয়ে সম্পদ করায়ত্ত করা, এই দুটো যখন একত্রে চলে আসে তখন ওনারা আর আমাদেরকে রিপ্রেজেন্ট করেন না। রাইট। সেই জন্যই আমরা বলতেছি যে এই যে দায়িত্ব রাজনীতিবিদদের, ওনারা এটা করছেন না। আর এই যে গণতন্ত্র না হলে দেশ উন্নত হবে না, যেটা স্যারেরা বলে তত্ত্ব দেন, এরকম কোন তত্ত্ব আজ পর্যন্ত পৃথিবীতে প্রমাণ হয় নাই যে গণতন্ত্রই মূল শর্ত দেশের উন্নতি হওয়ার, অর্থনৈতিক বা সামাজিক উন্নয়নের। তার মানে আপনি তার মানে গণতন্ত্র ছাড়া অন্য তন্ত্র এক না, কিন্তু সমাজতন্ত্র হইলো চলবে। নো, আমি তো গণতন্ত্রের পক্ষে, কিন্তু বলতেছি আপনি কোনো মিথ্যা জনগণকে কেন আমরা বিভ্রান্ত করব, এরকম তত্ত্ব এখনো প্রমাণিত হয় নাই কোনোদিন। আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনি, যে কথাটা আমরা বলছি যে প্রতিষ্ঠান, একটা দেশে উন্নয়নের পিছনে ইনস্টিটিউশন প্লেড দ্য অনলি অ্যান্ড অনলি ভাইটাল রোল। রাইট। অর্থাৎ প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ এবং সংগঠন দুটা জিনিস। একটা হলো প্রতিষ্ঠান বলতে আমি বলি আইন কানুন বিধি প্রবিধি নীতি সংবিধান, এগুলো সব হইলো প্রতিষ্ঠান, এটাই হলো অর্থনৈতিক ভাষায় এটাকে বলে। আর সংগঠন বা অর্থনৈতিক বা পরিবেশ যেটা, সেটা হইলো যেই প্রতিষ্ঠানগুলা এই নীতি প্রবিধি সংবিধান আইন এগুলি প্রয়োগ করবে, যেটা আই থিঙ্ক উনি বলতে যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হচ্ছে না, সেই প্রতিষ্ঠানগুলা যদি শক্তিশালী না হয় কোনোদিন কিছু হবে না। এবং ওইটা কখনো এই ধরনের সরকারের আওতায় রাজনীতির নামে এবং গণতন্ত্রের নামে যেসব সরকার প্রশাসন করে, তাদের নেতৃত্বে কখনো প্রতিষ্ঠান শক্তিশালী হয় না, দুর্বল হয়। আর লাস্ট কথাটা বলি ভাই, একটু শুনুন। লাস্ট হলো যেটা এটা বলা দরকার, যতই প্রতিষ্ঠানকে আপনি ভালো করতে চান, প্রতিষ্ঠানে যদি আপনি এমন একটা লোককে বসান যার পরাধীন মানসিকতা, তাহলে মানে প্রতিষ্ঠান যতই স্বাধীন হোক, সেটা যতই শক্তিশালী আইন বানিয়ে দেন, যারা শুধু চাকরির জন্য সেখানে যাবে, যারা পরাধীন মানসিকতার লোক, তাদেরকে দিয়ে প্রতিষ্ঠান কখনো শক্তিশালী হবে না, শুধু দুর্বল হবে। তো আল্লাহর ওয়াস্তে আগে লক্ষ্য দিয়ে বাইর করেন, প্রতিষ্ঠান তো হইলো। যেমন ওনাদেরকে আমরা পাঠিয়েছি, এবার ওনার শক্তি দেখাই আয় যে এখন কাপুত, এখন আবার এবার আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই প্রসঙ্গে আরো শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে গণতন্ত্রের যে প্রতারণার কথা মিন্টু সাহেব বিরতির আগে বলছিলেন, সেক্ষেত্রে আপনার মতামত কে থেকে উত্তরণের উপায় যদি একটু বলতেন। দেখেন, এটার উত্তরণ কিন্তু গণতন্ত্রই, এর উত্তরণ কিন্তু আর কোনো কিছু না। আমি যেটা বলছি আর কি, মানে আমি বোথ সাইড দেখেছি, তো এটার উত্তরণ কিন্তু গণতন্ত্রই। এবং আমি আশাবাদী এই কারণে যে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে পোস্ট 71 জেনারেশন দিয়ে। কিন্তু আপনি দেখেন, শুধু কিছু আমাদের টপ লেভেলে আমাদের মতো পলিটিশিয়ান, আমাদের এজেন্টগুলো রয়ে গেছে, এলিট গ্রুপ। হ্যাঁ, মানে আমরা তো অন দ্য ওয়ে অফ গোয়িং। আপনি তো পোস্ট শুড বি পোস্ট 71 জেনারেশন। তো আপনি যখন এই চ্যানেলগুলো আমি যখন দেখি, আমি তো কাউকে আমাদের মতো এরকম লোক দেখি না। কাজেই একটা আশার আলো হচ্ছে ওখানে, যেখানে পোস্ট 71 জেনারেশন ইজ গ্রোয়িং। এরা যখন রাজনীতিতে, আবার ওই রকমের রাজনীতি না যেরকম ওই বিশ্বজিৎ দাসকে আমরা দেখলাম। একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় মনে করতেন ছাত্র রাজনীতি থেকে ভালো রাজনীতিবিদ আসেন, এখনো যারা অনেকে আছেন ছাত্র রাজনীতি থেকে আসছেন, কিন্তু সেইটা তো বন্ধ হয়ে গেছে। আজকে ডাকসুতে কোনো ইলেকশন হয় না। আপনি গণতন্ত্রায়ন যখন করবেন, তখন আপনাকে পুরো সোসাইটির থেকে একটা
গণতন্ত্রায়ন করতে হবে। ছাত্র নেতারা আসলে দাবিই করতে পারে না যারা ছাত্রদের নেতা, কারণ তারা মনোনীত হয় হচ্ছে অন্য জায়গা থেকে, তার কারণ ছাত্রদের মাধ্যমে তার নির্বাচিত কারণ হয় না। হচ্ছে ওই অর্গানাইজেশনগুলো থেকে কিন্তু আরো আপনি সবচেয়ে বড় গণতন্ত্রায়ন কথা হয়নি। কি? সবচেয়ে বড় কথা হলো যে মেধাবী ছাত্রগুলা ওখানে ছাত্রনেতা হতে পারছে না। তাহলে কিন্তু যে যখন একটা মেধাবী ছাত্রনেতা একটা দলের প্রেসিডেন্ট হতো, যখন তার কর্মীরা তাকে দেখতো, আরে আমার নেতা তো দেখি 9টার থেকে শুরু করে 1টা পর্যন্ত লেখাপড়া করতেছে, বইগুলোতে, সে তো যায় কোথাও আড্ডা দিচ্ছে না, তাইলে কিন্তু সবাই তাকে অনুসরণ করতো। ডেফিনেটলি আমি সেটাই না, আমরা বললাম। দেখেছি, আমাদের সময় দেখেছি হল ইউনিয়ন ইলেকশনে, ডাকসু ইলেকশনে যে ক্যান্ডিডেট তাদের যে বিদিত ক্রেডেনশিয়াল, কয়টা ফার্স্ট ডিভিশন পেয়েছে, কয়টা লেটার পেয়েছে, এটা তো আমরা দেখেছি আমাদের সময়। 50 শেষের দিকে আমরা 61-তে পাশ করে পেলাম, তখন এইটা তো ছিল। এখন কি আর ওইগুলো কথা, এখন তো সেটা নয়, এখন বোধহয় কার কার অস্ত্র আছে সেটা দিয়েই আপনার নেতা হয়। টেন্ডারবাজি। না, সবচেয়ে বড় কথা হলো আমি ব্রিগেডিয়ার স্যারের সাথে একমত, গণতন্ত্র ছাড়া বিকল্প আমাদের কোনো কিছু চিন্তা করার নেই। এখন কিন্তু ইলেকশন কমিশনের একটা সুযোগ আছে, ইফ দে ওয়ান্ট দে ক্যান প্রুভ দ্যাট দে আর অ্যাক্টিভ অ্যান্ড ওয়ার্দি, সুযোগ আছে। এখন সেটা আমি মনে করি না যে একেবারে সবাই মেরুদণ্ডহীন। ওনাদেরকে যদি ওনারা যদি নিজেরা মনে করে উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট উই আর অ্যাক্টিভ, এটা সম্ভব। কিন্তু উনারা 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 আমি একটু বলি, ওনাদের উপর আমরা ছেড়ে দিব না, আমি এই আমরা 15 কোটি আমি স্যার সেই বলেন, কথার বলেন। মধ্যে ছিলাম। জি। যে ইলেকশন এখানে সাকাত সাহেবের সঙ্গে একটু আমি দ্বিমত পোষণ করি। যতই শক্তিশালী করেন না কেন, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার, তাতে শুধু ইলেকশন কমিশনকে সব ক্ষমতা অধিকারী করলেও হবে না, প্রশাসনিক সাপোর্টটা খুব দরকার। উনি যে 10 লক্ষ লোককে নেবেন, তারা কোন থেকে আসছে, আমি তো তাদেরকে institution কথা বলছি। হ্যাঁ, জি। সেটা Not one institution. মানে সেই- Other exactly, institution- other exactly, institution exactly. support হ্যাঁ, bureaucracy support support দিতে করতে হবে। হবে। আপনি জুডিশিয়ারি ইনস্টিটিউশন, হ্যাঁ, এটা যদি যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রং না আমাদের হয়, আমাদের শেষ করতে হবে। আপনি যদি শেষ কথাটা বলেন, শেষ যেবারে কথাটা আমি একটু বলবো এক জি। স্যারের পরে। আচ্ছা, উনি বলেন, ঠিক- না না বলুন স্যার, বলুন। আমাদের আপনি যদি শেষ বাক্যটা বলেন, তারপরে না, শেষ কথা তো এটাই যে আপনি জবাবদিহির কথা বলতেছিলেন এবং জবাবদিহির কথা সকল বলেছি। ইনস্টিটিউশনের শক্তিশালী না হলে এটা হবে না। হবে না। ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশন, একটা দেশের মধ্যে অনেকগুলো ইনস্টিটিউশন মিলে তো একটা সমাজ, একটা দেশ, একটা শাসন ব্যবস্থা। তো সেখানে একটা ইনস্টিটিউশন শক্তিশালী করলে কেমন করে হবে? সমন্বিতভাবে সমন্বিতভাবে হইতে হবে। প্রথমেই বলছিলেন যেটি বিচ্ছিন্ন। ফ্রি এন্টারপ্রাইজ সোসাইটিতে একটা কথা আছে, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, অর্থাৎ সবসময় নতুন পুরাতনকে ধ্বংস করবে, পুরাতনকে ধ্বংস করে নতুন উদ্যোক্তারা আসে, নতুন সৃজনশীলতা মননশীলতা নিয়ে আসে, নতুন জিনিসের উৎপাদন করবে। এখানেও দরকার ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, নতুন শিক্ষিত দক্ষ আমরাও আশা করব যে একটা নতুন- পুরানগুলোকে বাদ দেওয়া ভাই। এবং নতুন দিনের সূচনা হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ